দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সেখানে আছেন আমাদের সহকর্মী জাহানারা পারভীন। সশস্ত্র বাহিনী দিবসের আজকের এই মুহূর্তের আয়োজন নিয়ে জানাবেন। পারভীন, সশস্ত্র বাহিনী দিবসের এখনকার আয়োজন নিয়ে জানাবেন। সশস্ত্র বাহিনী দিবসের আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। 4টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা। প্রধান অতিথি হিসেবে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 12 বছর পর তিনি এরকম রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যোগ দেবেন। সবশেষে এই অনুষ্ঠানে তিনি এসেছিলেন 2012 সালে, এবং বেগম জিয়া এবং তারেক রহমান সহ বিএনপির 26 জন নেতা আজকে আমন্ত্রিত হয়েছেন। আমি একটু এখানকার পরিবেশটা আপনাকে দেখাতে চাই। বেগম জিয়ার সঙ্গে তার স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য নেতারাও এসেছেন এবং তারা ঠিক ক্যান্টনমেন্টের কাছাকাছি রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেনাকুঞ্জে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই এলাকাটি। এখানে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, সাবেক সামরিক এবং বর্তমান সামরিক কর্মকর্তারা রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা রয়েছেন। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এএসএম কামরুল হাসান বুধবার রাতে গুলশানের বাসায় ফিরোজায় বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে আমন্ত্রণ জানান এবং খালেদা জিয়া আসতে সম্মতি হন। আমরা আসলে অপেক্ষা করছি কখন বেগম জিয়া আসবেন। কিছুক্ষণের মধ্যে তার আসার কথা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসও আসবেন। বাকি অতিথি যারা আসার তারা সবাই এসছেন এবং সর্বশেষ 2012 সালে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি সহ 26 জন আমন্ত্রিত হয়েছেন। বাকি যে নেতারা রয়েছেন তারা কিন্তু এসছেন, ডক্টর মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, তারা কিন্তু এসেছেন। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 3 বাহিনীর সদস্যদের এই সংবর্ধনা অনুষ্ঠান প্রতি বছর হয় এবং এখানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা, বিশিষ্ট জনরা, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে আমন্ত্রিত হন। আজকেও তেমনটা এসছেন। আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের বিশিষ্ট জনদের মিলন মেলায় পরিণত হয়েছে এই সেনাকুঞ্জের প্রাঙ্গণ। এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর সবশেষ 2009 সালে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়ার একসঙ্গে দেখা হয়ে গিয়েছিল। এই সংবর্ধনা অনুষ্ঠানে আজকে প্রধান অতিথি হিসেবে কথা বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং খালেদা জিয়া আজকে বিশেষ অতিথি। এবং আসলে সবাই অপেক্ষা করছেন এই দুজন ব্যক্তি বিশিষ্টজন কখন আসবেন। এছাড়া পুরো প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষেরা এসছেন, যারা আমন্ত্রিত অতিথি তারা সবাই এই দেশের বিশিষ্টজন এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছে। আমরা বেশ কিছু রাজনৈতিক দলের নেতাদের দেখেছি, বেশ কয়েকটি বাম দলের নেতা রয়েছেন, জামায়াত ইসলামের নেতাও এসেছেন এবং আমরা দেখেছি তারা পরস্পর কুশল বিনিময় করছেন, কথা বলছেন। একটা অদ্ভুত একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এখানে। বিএনপি নেতাদের ডক্টর মঈন খান আছেন, খন্দকার মোশাররফ হোসেন আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন প্রধান অতিথি এবং খালেদা জিয়ার জন্য আসলে এখানে অপেক্ষা করছি আমরা সবাই। আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজকের এই সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠান ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে এবং বিউগলে জাতীয় সঙ্গীতের সুর বাজিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। চলে এসেছেন এবং সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সেনাকুঞ্জের এই বিশাল পরিসরের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্ব রয়েছেন, তিনি প্রধান অতিথি হিসেবে থাকবেন। এবং আপনারা শুনতে পাচ্ছেন যে জাতীয় সঙ্গীতের সুর বাজানো হচ্ছে বিউগলে। সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শন করছেন। এখানে যারা এসছেন সামরিক বর্তমান এবং সাবেক সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা কিন্তু এসছেন এবং সবাই জাতীয় সঙ্গীত বাজছে এবং জাতীয় পতাকা
উঠানো হয়েছে, সবাই দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। আমরা আসলে আনুষ্ঠানিকভাবেই বলতে পারি শুরু হলো এই সংবর্ধনা অনুষ্ঠান সেনাকুঞ্জের বিশাল পরিসরে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 3 বাহিনীর সদস্যদের এই সংবর্ধনা অনুষ্ঠান কিন্তু প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং প্রতি বছর এখানে এরকম মিলন মেলা হয়ে থাকে। সমাজের বিশিষ্ট সব ক্ষেত্রের যে ক্ষেত্রের বিশিষ্টজন তাদেরকে এখানে আমন্ত্রণ জানানো হয়ে থাকে। আর্মি অফিসার, সাবেক, বর্তমান প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আছেন এবং সবাই আজকে দেখা হয়েছে এই বিশাল সেনাকুঞ্জের এই অনুষ্ঠানে। তারা পরস্পর কুশল বিনিময় করেছেন, কথা বলেছেন। এক ধরনের বলতে পারি যে সারা বাংলাদেশের বিশিষ্টজনদের এই এক মাঠে এক পরিসরে একটি বিকেলে তারা এই এখানে একসঙ্গে হয়েছেন এবং এটি খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা। আরেকটি যে খালেদা জিয়ার এখানে যোগদান, 2012 সালে তিনি এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এসেছিলেন এবং তারপর 12 বছর পর বেগম খালেদা জিয়া প্রথম 12 বছর পর কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দিচ্ছেন। সর্বশেষ খালেদা জিয়াকে দেখা গিয়েছে 2018 সালের 5 ফেব্রুয়ারি তিনি সিলেট সফরে গিয়েছিলেন হযরত শাহজালালের মাজার জিয়ারত করতে। সেখানেও কিন্তু তিনি কোনো কথা বলেননি। আর আমরা এতদিন যেটা দেখেছি তিনি হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন, বাসা থেকে হাসপাতালে গিয়েছেন। এই ছিল বেগম খালেদা জিয়াকে তার বাসার বাইরে নিয়ে। আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখানে প্রধান আজকের এই সেনাকুঞ্জের বিশাল পরিসরে এই যে অনুষ্ঠানে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন, তিনি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি। তিনি আজকে কথা বলবেন, আমরা তার কথা শুনবো এবং তিনি দেশ, রাজনীতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি কিংবা সবশেষ পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছেন এবং রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, কূটনীতিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে আছেন। এক ধরনের চমৎকার এই যে শীতের যে শেষ বিকেল একটি আলোকিত চমৎকার আলোকোজ্জ্বল বিকেলে এখানে সবাই এক হয়েছেন এবং প্রধান উপদেষ্টা কথা বলতে শুরু করেছেন। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন, তিনি আজকে প্রধান অতিথি হিসেবে তিনি তার কথা বলা শুরু করেছেন এবং সমবেত যারা এখানে সুধী রয়েছেন তারা আসলে তার কথা শুনছেন। খুব চমৎকার একটি অনুষ্ঠান প্রতি বছর এখানে হয়ে থাকে সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে 3 বাহিনীর যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই, আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীক হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি। প্রিয় সহকর্মীবৃন্দ, 3 বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবারবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 1971 সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী
এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে। এই কারণে 21শে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত আসছে। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধাহত সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের, যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহত সকলের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে। তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম 1971 সালের রণাঙ্গনে। মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা, নৌ এবং বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল, স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ্য আক্রমণ চালিয়েছিল। মুক্তিযুদ্ধকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে 11টি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়েছিল। 71 সালের 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল, 16ই ডিসেম্বর তা চূড়ান্ত বিজয়ে পরিণত হয়। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। সম্মানিত অতিথিবৃন্দ, স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে থেকে কাজ করে আসছে। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশের ছাত্র জনতা এবং সাধারণের পক্ষে দাঁড়িয়ে সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তৎপরবর্তী সময়ে গত কয়েক মাসে প্রাকৃতিক দুর্যোগ ও আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে এসছে। এছাড়াও দেশের অবকাঠামো, অর্থনৈতিক উন্নয়ন, ছিন্নমূল মানুষের জন্য বাসস্থান তৈরি এবং অন্যান্য জনকল্যাণমুখী কাজে প্রতিনিয়ত সশস্ত্র বাহিনী নিবেদিত প্রাণ। আমাদের প্রত্যাশা গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে সশস্ত্র বাহিনী দেশ সেবায় সবসময় তৎপর থাকবে। আজকের এই দিনেই আমি স্বাধীনতার সূচনা লগ্ন থেকে অদ্যাবধি দেশের নিরাপত্তা, উন্নয়ন ও সন্ত্রাস দমনে নিয়োজিত থাকাকালে সশস্ত্র বাহিনীর শাহাদত বরণকারী সদস্যদের পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। প্রিয় সুধীবৃন্দ, বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ। প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত এবং দৃঢ় সংকল্পবদ্ধ। সে লক্ষ্যে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী পুনর্গঠন, সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণ ও বাহিনী সমূহকে আধুনিক প্রযুক্তির সংযুক্তির প্রয়াস অব্যাহত রয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতার মাধ্যমে দেশের
সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গত ৩৬ বছর যাবৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে গেছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। জাতিসংঘে আমাদের শান্তিরক্ষীরা ৪৩টি দেশে ৬৩টা ইউএন মিশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছে। বর্তমানে ১২টি মিশনে আমাদের শান্তিরক্ষীরা নিয়োজিত আছে। বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশ বর্তমানে অন্যতম বৃহৎ নারী শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবেও বিশ্বে পরিচয় লাভ করেছে। আমরা তাদের জন্য একটা জোরে হাততালি দিই। এই জন্য আপনাদের আমাদের এবং আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। হেমন্তের এই বিকেলে উৎসবমুখর পরিবেশে আপনাদের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত মহিমান্বিত করেছে। আপনাদের উপস্থিতি আজকের এই মহতী অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। পরিশেষে সশস্ত্র বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারবর্গের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করছি। আপনারা সকলে যেন দেশের উন্নয়ন ও অগ্রগতি সাধনে সশস্ত্র বাহিনী দিবসের আদর্শ ও অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে পারেন সেই কামনা করছি। আমি আমার বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে দুটি কথা বলি। My dear friends who are attending this celebration, I would like to say a few words to you. I take the privilege to thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly nations during our War of Liberation. I'm also thankful for the excellent training support and assistance provided to our armed forces by your countries. I hope you will continue to provide similar support in future as well. I must mention that it is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeepers under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assure full support to the United Nations in the global peace efforts by our armed forces. I thank you all for your kind presence. প্রিয় সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। Thank you, Honorable Chief Advisor. এখন আমন্ত্রিত অতিথিদের চা চক্রে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Now, we would like to request ব্যাটারির রিকশা বন্ধের ঘোষণায় রাজপথে চালকেরা। রাজধানীর আগারগাঁও, মিরপুর, মোহাম্মদপুর সহ অন্তত 7টি পয়েন্টে সড়ক আটকে চলছে তাদের বিক্ষোভ। এতে জনভোগান্তি পৌঁছেছে চরমে। মহাখালীর রেল ক্রসিং অবরোধে বন্ধ হয়ে গেছে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের ট্রেন চলাচল। মহানগরীতে 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা বন্ধের ঘোষণায় সকাল থেকেই রাজপথে নামেন চালকরা। সড়ক আটকে শুরু করেন বিক্ষোভ। মহাখালী রেল ক্রসিংয়ে লাইনে ফেলে রাখা হয় রিকশা। এতে কমলাপুরের সঙ্গে বন্ধ হয়ে যায় সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের ট্রেন চলাচল। সেনা সদস্যদের রেললাইন থেকে সরে যাওয়ার আহ্বানে সাড়া না দিয়ে উল্টো বাকবিতণ্ডায় জড়ান অটোরিকশা চালকরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আগারগাঁওয়ে জড়ো হয়ে জানানো হয় অটোরিকশা বন্ধের নির্দেশ তুলে দেওয়ার দাবি। চিপায় চাপায় চলতে দিতে হবে আমাদের। তারপর হলো আমাদের বর্তমান যে বাজারের পরিস্থিতি, অনেক কষ্ট করে চলতে হয়। বাচ্চারা চলাই মুখ এমনি, আমার ফ্যামিলি চলাই মুখ এমনি। রুম ভাড়া 5000 টাকা আছে, এর ভিতরে আমার নিজেরও খরচা আছে, গ্যারেজ বিলও আছে, সবকিছু মিলাইয়া এখন কেমনে চলবো কোন? মহাখালী, আগারগাঁও ছাড়াও রাজধানী মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, যাত্রাবাড়ি সহ নগরের নানা পয়েন্টে সড়ক করা হয় অবরোধ। এতে রাজধানী জুড়ে তৈরি হয় তীব্র যানজট, জনভোগান্তি পৌঁছায় চরমে। আমরা কর্ম করে খাই, আমাদের কিস্তিতে গাড়ি কিনছি, কিন্তু আমাদের কর্মজীবী লাইফ যদি বন্ধ করে দেয়, আমাদের মেইন রোড উঠা নিষেধ। আমরা মেইন রোড উঠবো না, আমরা গল্লিতে চালাবো। আমাদের এই দাবি মাইনে হোক। যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং আমরা রাজপথে থাকবো।
চালকরা বলছেন ব্যাটারি রিকশা চালুর সরকারি ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে। প্রধান মহাসড়কগুলিতে যাব না, যেতে পারবো না। আমাদের যে সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশা প্রধান মহাসড়কগুলিতে যাবে তাদেরকে ধরে ডাম্পিংয়ে দিয়ে দেখ, কোনো সমস্যা নাই। মঙ্গলবার ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। এর প্রতিবাদে বুধবার সড়কে হয়েছে বিক্ষোভ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহাখালীর রেল ক্রসিং অবরোধে বন্ধ হয়ে গেছে সিলেট, রাজশাহী ও চট্টগ্রামের ট্রেন চলাচল। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, সকাল থেকেই তো মহাখালীতে রেল অবরোধের শিকার হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামে এখন পর্যন্ত কয়টি ট্রেন এই শিডিউল বিপর্যয়ের সংখ্যায় পড়েছে? না, দেখুন, আমরা এই মুহূর্তে চট্টগ্রাম যে রেল স্টেশন এখানে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে আসলে ঢাকাগামী একটি ট্রেন কিছুক্ষণ পর এখান থেকে ছেড়ে যাবে এবং সেই ট্রেনে যাত্রীরা ওঠার জন্য বেশ আগেভাগে এখানে অবস্থান নিয়েছে এবং তারা শান্তিপূর্ণভাবে ট্রেনে চড়ছেন। কিছুক্ষণ আগেও একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস সেটি ছেড়ে গেছে এবং আমরা এখানে যারা স্টেশনে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলছি। তারা যেটি বলছেন সেটি হচ্ছে ঢাকায় যে ঝামেলাটি হয়েছে ব্যাটারি চালিত রিক্সা চালকরা যে সড়ক অবরোধ করেছিল সেটির একটি প্রভাব পড়তে পারে এমন একটি আশঙ্কা কিংবা ধারণা তারা করেছিলেন, কিন্তু দেখা গেল যে চূড়ান্তভাবে সেটির কোনো প্রভাব চট্টগ্রামে এখনও পর্যন্ত পড়েনি। আমরা দেখছি সকাল থেকে অন্তত 10টির বেশি ট্রেন চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে গেছে এবং বাকি যে ট্রেনগুলো ছেড়ে যাওয়ার কথা সেগুলো তাদের যে নির্ধারিত যে পদক্ষেপ সেটি তারা নিচ্ছে। আপনি শুনতে পাচ্ছেন যে এখানে আসলে মাইকে অ্যানাউন্স করা হচ্ছে যে সমস্ত যাত্রী প্ল্যাটফর্মে আছেন ট্রেনের অপেক্ষায় তাদেরকে সারিবদ্ধভাবে ট্রেনে বসার জন্য অনুরোধ করা হচ্ছে এবং স্টেশন কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে ঝামেলাটি হয়েছে সেটির প্রভাব এখনও পর্যন্ত পড়েনি এবং তারা ধারণা করছেন যেহেতু সড়ক থেকে ব্যাটারি চালিত চালকরা সরে গেছে সঙ্গত কারণে সেটির কোনো প্রভাব পড়ার আর কোনো সম্ভাবনা কিংবা আশঙ্কা কোনোটি নেই। আমরা এখানে যাত্রীদের কাছে কথা বলেছি, তারাও বলছেন যে ঢাকায় কী সমস্যা হচ্ছে তারা এখনও পর্যন্ত জানেন না। তারা লোকমুখে কিছুটা শুনেছেন, সেটিকে তার খুব বেশি আমলে নেননি এবং এই নানাভাবে তার খবর পেয়েছেন যে চট্টগ্রাম থেকে সমস্ত ট্রেন তাদের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় অনুযায়ী ছেড়ে যাবে এবং সেই বিষয়টিকে মাথায় রেখেই তারা স্টেশনে এসছেন এবং স্ব গন্তব্যে যাওয়ার জন্য যে সমস্ত ট্রেন এখানে অপেক্ষা করছে তাদের জন্য সেই ট্রেনগুলোতে তারা চড়ছেন এবং তারা তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে ট্রেন চলাচলের সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন। ঝালকাঠিতে হামলার শিকার হয়ে থানায় আশ্রয় নেওয়ার পর গ্রেপ্তার হলেন সাবেক এমপি শাহজাহান ওমর। কাঠালিয়ায় বিএনপি অফিসে হামলার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে প্রায় 3 মাস পর নিজ এলাকায় যাওয়ার পথে হামলার শিকার হন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেয়া শাহজাহান ওমর। ভাঙচুর চালানো হয় তার গাড়িতে। এ সময় গাড়ির গ্লাস ভেঙে আহত হন শাহজাহান ওমর ও তার গাড়ি চালক। ঘটনার পর তিনি থানায় যান। এই খবর ছড়িয়ে পড়লে তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। ঝালকাঠি কোর্ট বলতে তদন্ত করে যদি এভিডেন্স পাওয়া যায় তাহলে মামলা নেবা। তদন্ত করে গত 2 মাসে কোনো মামলা হয় নাই। কালকে আমি বরিশালে আছি, আজকে রাত্রে চলে মামলা হয়েছে। দিস হ্যাজ নাথিং টু ডু উইথ পলিটিক্স। আপনার স্বাধীনতা আছে, আজকে জামাত করবেন, কালকে করবেন হাত পাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জমি দখল, অপহরণ, মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে যশোরের ঝিকরগাছা উপজেলার কাশীপুর গ্রামের কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও তার ছেলে কক্সবাজার এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে। এমন অভিযোগ গ্রামবাসীদেরই নয়, স্বজনদের জমি দখল করে নিজ বাড়িতে গড়েছেন বিশাল অট্টালিকাও। এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন আমাদের যশোর প্রতিনিধি। 2022 সালের 14 এপ্রিল যশোরের ঝিকরগাছায় 30 লাখ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ দেয়া হয় শাহজাহান ও তার ছেলে রায়হান কবিরকে। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান ও বাবা মকবুল হোসেন চুরির দায়ে নির্যাতন করেন বাবা ছেলেকে। 2 দিন ধরে আটকে রেখে চালানো হয় অমানসিক নির্যাতন। এমন অনেক অভিযোগ রয়েছে মকবুল হোসেনের বিরুদ্ধে। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে কোটার মাধ্যমে ছেলে ও মেয়েকে সরকারি চাকরির ব্যবস্থা করেন তিনি।
এএসপি ছেলের প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, মারপিট ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার নামে। গত 10 বছরে মকবুলের পরিবার অবৈধভাবে জমি দখল করে বিপুল সম্পদের মালিক হয়েছেন, এমন অভিযোগ ভুক্তভোগীদের। মিথ্যে একটা ভিডিও স্বীকারোক্তি করায় 30 লক্ষ টাকা, 10 ভরি সোনা, একটা ক্ষয়ক্ষতির একটা দেখাইয়ে 300 টাকার একটা স্ট্যাম্পে আমার স্বামীর দিয়ে সই করায়নি। শুধু অন্যের জমি নয়, অবৈধভাবে প্রভাব বিস্তার করে স্বজনদের জমি দখল করেও অট্টালিকা গড়েছেন মকবুল ও তার সন্তান ফখরুল হাসান। আর এক মেম্বারও আছে আমার এক বোনাই, তার জমি এর ভিতরে আছে, সেও তাও জোর করে নিয়েছে, সেও কোনো কথা বলতে পারিনি। জোর করিয়া হচ্ছে ঘর করে নিয়েছে, দিনই ফুটো ফুটে থইল, সে জোর করিয়াই হচ্ছে দখলে নিয়ে নিয়েছে। পিতা পুত্রের আধিপত্যের বিষয়টি জানলেও ভয়ে মুখ খুলতেন না স্থানীয় জনপ্রতিনিধিরাও। লোকমুখে যে দোকানে শুনেছি যে হ্যাঁ এটা হয়েছে, তার বাড়িতে চুরি চটকামি করেছে বা তার ধরে মারপিট করেছে, এগুলো শুনছি। কৃষ্ণনগর একটা জমি কিনা আছে, সেই জমিটা মকবুল চাচা দখল করে রেখেছে। শকত চাচার দিন, এটা শকত চাচার মুখের কথা। ফখরুল হাসান কক্সবাজার এপিবিএনের ও মেয়ে বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের হল সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সড়ক দুর্ঘটনায় নিহত 4 শ্রমিক পরিবারকে আর্থিক সহায়তা দেয়া সহ 3 দফা দাবিতে ধামরাইয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ঢাকা আরিচা মহাসড়কে 2 ঘন্টা বন্ধ ছিল যান চলাচল। শিল্প পুলিশ জানায়, সকাল 9:30টার দিকে গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। সড়ক দুর্ঘটনায় নিহতদের আর্থিক সহায়তা প্রদান, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, কারখানায় একদিনের সাধারণ ছুটির দাবি জানান তারা। পরে কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিলে বেলা 11:30টার দিকে সড়ক ছেড়ে দেয় শ্রমিকরা। বুধবার রাতে কারখানা ছুটির পর শ্রমিকবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে 4 জন শ্রমিক নিহত হন, আহত হন 14 জন। লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালায় শিক্ষার্থীরা। সকাল 9:30টার দিকে লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন পরিবহন চালক ও যাত্রীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে 5 ঘন্টা পর সড়ক অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এতে করে যান চলাচল স্বাভাবিক হয়। নড়াইলে 4 আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ও নাশকতার মামলায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুভাষ চন্দ্র বোসকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাদিউজ্জামানের আদালতে এই নির্দেশ দেন। গত 10 সেপ্টেম্বর ছাত্র জনতার ওপর হামলা ও নাশকতার ঘটনায় সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা সহ 90 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে সুভাষ চন্দ্র বোস আত্মগোপনে ছিলেন। আজ হাজিরা দিলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। সুভাষচন্দ্র বোস, মাশরাফি বিন মুর্তজা, এদের নেতৃত্বে আমাদের উপরে গুলি চালায়, আমাদের ছাত্র জনতার উপরে তারা নির্বিঘ্নে গুলি চালায় এবং গুলিতে আমাদের লোকজন আহত হয়। সেই আসামি মহামান্য হাইকোর্টে জামিনের জন্য প্রার্থনা করলে মহামান্য হাইকোর্ট তাকে জামিন দেয়নি, না দিয়ে তাকে নিম্ন আদালতে হাজির হওয়ার জন্য বলছে। সাফজয়ী 6 নারী ফুটবলারকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা ও ঠাকুরগাঁও জেলা প্রশাসন। সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাসুরা পারভিন ও ডিফেন্ডার আফইদা খন্দকার প্রান্তিককে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সাতক্ষীরার এই 3 কৃতি খেলোয়াড়ের হাতে সংবর্ধনা স্মারক ও প্রাইজ মানি হিসেবে 1 লাখ টাকা করে তুলে দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। মাঠ ও প্রশিক্ষণ সুবিধা বাড়ানোর আহ্বান তাদের নারী ফুটবলারদের। এদিকে ঠাকুরগাঁওয়ে নারী দলের খেলোয়াড় স্বপ্না রানী, কোহাতি কিস্কু ও সাগরিকাকেও সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। এই ছিল এখনকার মতো সমগ্র বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।